বিংশোত্তরী দশা সিস্টেমটা জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ বিষয়। কোনো জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করে, তখন কোন গ্রহের দশার মধ্যে জন্মগ্রহণ করে সেটা জানতে পারলে তার ভবিষ্যতের দিনগুলো কিরকম চলতে পারে তার দিনক্ষণের একটা আভাস কিন্তু এই দশা সিস্টেমের মাধ্যমে পাওয়া যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রয়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দশা এবং অন্তর্দশার ক্যালকুলেশন কিভাবে হয়, কোনো ম্যানুয়ালি কিভাবে আপনারা ক্যালকুলেট করে বের করতে পারবেন, সেইগুলো আমরা আজকে ধারণা দেব এই ভিডিওর মাধ্যমে। দেখুন, জন্ম সময়ে চন্দ্র যে নক্ষত্রে বসে থাকে সেই নক্ষত্রের অধিপতি কিন্তু হবে জন্ম সময়ে তার দশা অধিপতি, মহাদশা অধিপতি। যেমন ধরুন, কারোর যদি জন্ম হয় সিংহ রাশিতে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আমাদেরকে দেখতে হবে যে তার চন্দ্র বসে আছে কত ডিগ্রিতে। ধরুন চন্দ্র বসে আছে সাপোজ 19 ডিগ্রিতে, এবং এই 19 ডিগ্রিটা পূর্ব ফাল্গুনীর আন্ডারে চলে আসে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। তার মানে জন্মের সময় সে শুক্রের দশার মধ্যে জন্মগ্রহণ করবে। এই শুক্রের দশা 20 বছরের হয়, আমরা সবাই জানি। এই 20 বছরের মধ্যে যে ছোট ছোট পোর্শন থাকে, এই 20 বছরের টাইমটাকে টোটাল 9টা ভাগে ভাগ করা হয়। এই 9টা ভাগের মধ্যে এক একটা ভাগকে বলা হয় অন্তর্দশা। আমাদের আজকে উদ্দেশ্য হবে যে কোনো ব্যক্তি যাদের চন্দ্র সিংহ রাশিতে 19 ডিগ্রিতে বসে রয়েছে, তার কোন গ্রহের অন্তর্দশায় জন্ম হয়েছে। মহাদশা তো আমরা জেনেই গেলাম যে শুক্রের মহাদশায়, কিন্তু কোন গ্রহের অন্তর্দশায় জন্ম হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করব আজকে। কেমন? তো প্রথমে আমাদেরকে একটা গ্রহের সারণী মনে রাখতে হবে, যেটা এরকম যে কেতু থেকে শুরু হয় এবং বুধে গিয়ে শেষ হয়। কেতু, ভেনাস, সান, মুন, মার্স, রাহু, জুপিটার, স্যাটার্ন, মার্কারি। এবং একটা রুল আপনাদের মনে রাখতে হবে, যে গ্রহের মহাদশা শুরু হবে সেই গ্রহেরই অন্তর্দশাও শুরু হবে, সেই গ্রহের প্রত্যন্তর্দশাও শুরু হবে। আজকে আমরা মহাদশা থেকে অন্তর্দশার ক্যালকুলেশন জানবো। নেক্সট ভিডিওতে বা অন্য কোনো দিন আমরা প্রত্যন্তর্দশার ক্যালকুলেশনটাও কিন্তু আপনাদেরকে জানাবো। ঠিক আছে? তাহলে আজকে চলুন আমরা বিচার করি যে কিভাবে অন্তর্দশা ক্যালকুলেশন করব। ধরে নিন সাপোজ আমরা দেখতে চলেছি কোনো একটা ব্যক্তি, যে ব্যক্তির চন্দ্র রয়েছে সিংহ রাশির 19 ডিগ্রিতে সাপোজ। ঠিক আছে? 19 ডিগ্রিতে। এবং এই 19 ডিগ্রিটা চলে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যার অধিপতি শুক্র, অর্থাৎ শুক্রের মহাদশাতে তার জন্ম হয়েছে। কিন্তু সিংহ রাশির প্রথম নক্ষত্র হচ্ছে মঘা, যে মঘার বিস্তার হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। ঠিক আছে? 13 ডিগ্রি 20 মিনিট চলে যাওয়ার পরে আরও 6 ডিগ্রি চলে এসছে কোনো একটা ডিগ্রিটা। 6 ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইখানে হচ্ছে 19 ডিগ্রি। সাপোজ এই 19 ডিগ্রিতে কারোর জন্ম, তার মানে এই টোটাল বিস্তারটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এখন ব্যাপারটা হচ্ছে, তার মানে আমাদেরকে দেখতে হবে যে এই মঘার যে 13 ডিগ্রি 20 মিনিট, এই 13 ডিগ্রি 20 মিনিট ওভার হয়ে যাওয়ার পরেও 6 ডিগ্রি পার করেছে, তারপরে তার জন্ম হয়েছে। এবং প্রত্যেকটা নক্ষত্রের আমরা জানি যে বিস্তার হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, তার মানে পূর্ব ফাল্গুনিরও বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট হবে। এবার এই 13 ডিগ্রি 20 মিনিটকে আমরা যদি মিনিটে কনভার্ট করি কত হবে? প্রথমে ধরুন 13 ডিগ্রি, এটাকে আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে হবে 780 মিনিট। আর আমাদের 20 মিনিট ছিল এক্সট্রা, তার মানে এখানে টোটালটা হলো 800 মিনিট। এইবার আমরা কি জানি? পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র, সেই জন্য শুক্রের বছর মহাদশার টাইম পিরিয়ড হচ্ছে 20 বছর। তার মানে আমরা বলতে পারি যে 800 মিনিট মানে হচ্ছে 20 বছর, এটা আমরা বলতে পারি। তাহলে তার কত ডিগ্রিতে জন্ম হয়েছে? তার হয়েছে 6 ডিগ্রি পার হয়ে যাওয়ার পরে। তার মানে আমরা জানবো যে এই 6 ডিগ্রি কত দিন বা কত বছরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে আমরা যদি দেখি 800 মিনিট মানে হচ্ছে 20 বছর। কেন 20 বছর? শুক্রের মহাদশা 20 বছর। এবং 1 ডিগ্রি 1 মিনিট মানে হচ্ছে 20/800। ওকে? এবং আমরা জানি যে 6 ডিগ্রিটা হিসাব করব। 6 ডিগ্রি মানে 6 ইন্টু এটাকে 60 করব, তাহলে হলো আমাদের 360 মিনিট। 360 মিনিট মানে কত হলো? এখানে আমরা 360 করলাম এবং এদিকে আমরা 800 লিখলাম। তাহলে এটা কেটে গেল, এটা কাটলে হলো 40, এইভাবে কাটলে হলো 9। তার মানে হলো 9 বছর। তার মানে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে শুক্রের যে টোটাল টাইম পিরিয়ড পূর্ব ফাল্গুনির 20 বছর, এই 20 বছরের মধ্যে 6 ডিগ্রি অর্থাৎ 9 বছর পর বাচ্চাটির জন্ম হয়েছে। ওকে? এখন আমরা দেখব যে এই 9 বছর তো বুঝলাম, এটা মহাদশার টাইম, যে এই টাইমের পরে
কার অন্তর্দশা চলছিল সেইটা আমরা ক্যালকুলেট করে বার করব। ঠিক আছে? এটা জানতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে কোন গ্রহের দশা কত বছরের হয়। যেরকম আপনারা সিরিজে দেখতে পাচ্ছেন, এরকম সিরিজেই হয় প্রত্যেকটা গ্রহের দশা। যেমন শুক্র 20 বছর, রাহু 18 বছর, চন্দ্র 10 বছর, রবি 6 বছর, মঙ্গল 7 বছর, এরকমভাবে। তো এখন ঘটনা হচ্ছে আমাদেরকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে যে কোন গ্রহের অন্তর্দশায় তার জন্ম হয়েছে। এবার এই অন্তর্দশা বের করার একটা ফর্মুলা আছে। অন্তর্দশা বের করার ফর্মুলাটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। যে গ্রহের দশা চলছে ইন্টু যে গ্রহের দশাটা আমরা বের করব বাই 120, মানে 120 বছরের দশা। তাহলে যদি শুক্রের দশা চলছে, শুক্রের দশা হচ্ছে 20 বছর আমরা জানি, তাকে গুণ করব কত দিয়ে? যে গ্রহের দশা আমি বলেছিলাম যে শুক্রের দশা চলছে মানে শুক্রেরই অন্তর্দশা শুরু হবে, তাহলে শুক্রের অন্তর্দশা হলো 20 বছর, মানে শুক্রের দশা হলো 20 বছর বাই 120। আমরা যদি এটাকে কাটি তাহলে এটা হলো 6, এটা দিয়ে যদি কাটি 3, এবং এটা দিয়ে কাটলে 10, তার মানে এটা হবে 3.3 বছর। তার মানে এটা আমরা কত বছর ধরবো? এটা আমরা ধরবো 3 বছর, এবং 0.3 যেটা আছে এই বছরটাকে মাসে কনভার্ট করতে হবে। তাহলে বছরকে মাসে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা 12 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করলে হলো 3.6, এটা হলো মাস। তাহলে এখান থেকে 3 মাস পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম? 3 বছর, এদিক থেকে পেলাম 3 মাস, আর পেলাম 0.6, এটাও মাস। তাহলে মাসকে দিনে ট্রান্সফার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা 30 দিয়ে গুণ করলাম, এটা হবে 18। ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে শুক্রের দশার মধ্যে শুক্রের অন্তর্দশার টাইম 3 বছর, 3 মাস এবং 18 দিন, এটা আমরা জানলাম। ওকে? সিরিজ অনুযায়ী যে সিরিজটা প্রথমে দেখানো হয়েছিল, এই সিরিজে শুক্রের পরে কার টাইম আসে? কেতু, ভেনাস, সান, মানে রবির টাইম। এবার আমরা আবার সেই ফর্মুলা ফেলবো। আচ্ছা, এইটাকে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? যে 3 বছর, এটা হলো রবি, শুক্রের অন্তর্দশা টাইম। এবার আমরা বার করব রবির টাইম। তাহলে রবি বার করছি। রবিতে কিরকমভাবে আমরা করব ক্যালকুলেশন? শুক্রের মহাদশা চলছে 20, রবির বার করব। তাহলে রবির মহাদশা কত দিনের হয়? রবির মহাদশা 6 বছরের হয়, তার মানে 6 বাই এখানে 120 আসবে। তাহলে এটা দিয়ে কেটে গেল, 2 কেটে গেল, এগুলো সব কেটে গেলে 1, তার মানে 1 বছর হলো। রবির অন্তর্দশা 1 বছর, এটাও আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে কত যেতে হবে? আমাদেরকে 9 বছর অবধি যেতে হবে। আমরা কত বছর পেয়েছি? 3 বছর পেয়েছি, আর এদিকে 1 বছর, 4 বছর পেয়েছি। তার মানে আমরা এখনো থামবো না, এরপরে আবার একটা ক্যালকুলেশন করতে হবে। এর এই রবির পরে আসে চন্দ্রের মহাদশা, মানে চন্দ্রের দশা টাইম। তাহলে চন্দ্রকে বের করার জন্য আমরা সেম ভাবে করব। তাহলে শুক্রের দশা চলছে 20 বছর, চন্দ্রের দশা আমরা জানি 10 বছরের হয়, বাই 120, এরগুলোকে করবেন। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 10, এটাকে কাটলে 6, এটাকে কাটলে 3, এটাকে কাটলে 5, তার মানে হলো 5/3। এটা কি হলো? বছর। এটা মানে হলো 1.66 বছর। আবার এটাকে সেই বছর মাসে কনভার্ট করতে হবে। তার মানে আমরা এখান থেকে পেলাম 1 বছর এবং 0.66, এইটাকে আমাদেরকে বছরটাকে মাসে কনভার্ট করতে হবে। আমরা জানি কত দিয়ে গুণ করতে হবে? তাহলে আমাদেরকে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলাম, এটাকে 12 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 72 2 7, 79। ঠিক আছে? 2 ঘর, তার মানে 7 মাস হলো। এই টোটালটাই মাস, এবং 1 বছর 7 মাস পেলাম। এবার 1 বছর 7 মাস 9, মানে 0.92, এই 0.92 মাস এটাকে আবার দিনে কনভার্ট করতে হবে, মানে এটাকে 30 দিয়ে গুণ করতে হবে। আমরা এটাকে করব, তাহলে 3 দুগুণে 6, এখানে 0, 3 9 27, তাহলে 2 ঘর পর দশমিক, তাহলে হলো এত দিন। তাহলে চন্দ্রের দশা আমরা কত পেলাম? চন্দ্রের দশা পেলাম 1 বছর 7 মাস এবং 27 দিন, এটা পেলাম। ঠিক আছে? তাহলে আমাদের টোটাল কত হলো? আমরা একটা পেলাম শুক্র, যার বছর হচ্ছে 3 বছর। তারপরে আমরা রবির টাইম পেয়েছি 1 বছর। এবার আমরা চন্দ্র পেলাম 1 বছর। তার মানে আমরা কত বছর পেলাম? 1 আর 1 2, আর এদিকে হলো 3, তার মানে 6 বছর পেয়েছি। ব্যক্তিটির জন্ম কিন্তু এখনো হয়নি, তার মানে 9 বছর পর তার জন্ম হবে। ওকে? এবার আমরা কি করব? এবার আমরা কেতু না সান, এবার আসবে মঙ্গলের দশা। তাহলে মঙ্গল, ঠিক আছে, মঙ্গল আসলো। মঙ্গলের দশা কত বছরের হয়? মঙ্গলের দশা 7 বছরের হয়। তাহলে শুক্রের দশা 20, মঙ্গলের টাইম, মঙ্গলের দশা হচ্ছে 7 বাই 120, তাহলে এর দুটো কেটে গেল,
2 দিয়ে কাটলে 6, 7/6, তাহলে 7/6, তার মানে এটা হলো 1.5। 1.5 বছর মানে আমরা জানি এটা 1.5 বছর, 1 বছর 6 মাস, 1 বছর এবং 6 মাস। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পেলাম এখানে প্রায় 3 বছর, এখানে পেলাম 1 বছর 4 বছর, এবং এখানে পেলাম আমরা 3 বছর, মানে টোটাল 7 বছর পেয়েছি। এখনো 9 বছর পাইনি, তার মানে আমাদের আরও একটা ক্যালকুলেশন করতে হবে। মঙ্গলের পরে আসে রাহুর দশা। ওকে, রাহু। এবার এই রাহুর দশাতে কীরকম হয় দেখুন, রাহুর দশা হচ্ছে 18 বছরের, তাহলে আমাদের দশা চলছে কার? শুক্রের। এরপরে আমাদের রাহু মানে 18 বছর বাই 120, এর দুটোকে কাটবো, এটাকে কাটলাম 6, এটা দিয়ে কাটলাম 3, তার মানে 3 বছর পেলাম। এটা টোটালটা শুক্রের দশার মধ্যে দিয়ে চলছে, এবং এই টাইমটা ছিল শুক্রের, আমরা জানি এটা শুক্র। তারপরে ছিল রবি, এর রবির দশা কত বছরের ছিল? 1 বছরের ছিল, কোনো মাস কোনো দিন ছিল না। এরপরে শুরু হয়েছিল চন্দ্রের দশা, কমপ্লিট হয়েছে। চন্দ্রের দশা চলেছিল 1 বছর 7 মাস 27 দিন, ঠিক আছে। এরপরে চন্দ্রের পরে চলেছিল মঙ্গল, মঙ্গলের টাইম চলেছিল 1.5 বছর, মানে 1 বছর 6 মাস, ঠিক আছে। এই সব কটাকে আমরা যদি যোগ করি 3, 4, 5, 6 এবং অ্যাট অ্যারাউন্ড আমরা পাবো 7 বছর, ঠিক আছে, অ্যাট অ্যারাউন্ড। এরপর যখন আমাদের রাহুর টাইম আসলো, এই রাহুর টাইমের টোটাল টাইম স্প্যান কত? 3 বছর। তার মানে এই যখন 7 বছর থেকে 3 বছর, মানে টোটাল 10 বছর তো আমাদের হিসাবটা হবে। এই 10 বছরের মধ্যে 7 বছর কাটার পরে 8 বছর এবং 9 বছর যেই কমপ্লিট হলো, তখন ব্যক্তিটার জন্ম হলো। তাহলে সেই ব্যক্তিটার জন্ম হলো কোন দশা, কোন গ্রহের মানে কোন গ্রহের অন্তর্দশায়? মঙ্গলের অন্তর্দশাতে কি হয়েছে? না, হয়নি, কারণ মঙ্গলের দশা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে যখন রাহুর দশা চলছে, তার মধ্যে তার জন্ম হয়েছে। তার মানে সেই ব্যক্তির জন্ম হয়েছে শুক্রের মহাদশায়, শুক্রের মহাদশায় এবং রাহুর অন্তর্দশায়। এটা আমাদের ফাইনাল ভার্ডিক্ট, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে অন্তর্দশা ক্যালকুলেশন করব। এটা খুবই ইন্টারেস্টিং। এর পরের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা প্রত্যন্তর দশা ক্যালকুলেশন করব। মানে ধরুন এই যে টোটাল 3 বছর হচ্ছে রাহুর টাইম, এই রাহুর 3 বছরটাকেও আবার ছোট ছোট 9টা ভাগে ভাগ করা হয়। এই 9টা ভাগের মধ্যে কোন প্ল্যানেটের দশায়, মানে প্রত্যন্তর দশায় ব্যক্তিটার জন্ম হয়েছে, সেটা আবার ক্যালকুলেশন করে আপনাদের সবাইকে দেখাবো। কেমন? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ক্যালকুলেশনটা বুঝতে না পারলে বা বুঝে থাকলেও কমেন্টে প্লিজ জানাবেন। কেমন? যদি কোনো কোয়ারি থাকে তাহলেও জানাতে পারেন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কারোর মনে হয় যে পার্সোনালাইজড কুণ্ডলী আমার সাথে শেয়ার করতে এবং কনসালটেশন নিতে, তাহলে আপনারা কিন্তু এই সমস্ত নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।